নমস্কার, একেবি প্রাইম নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি তস্মিতা। চলে যাচ্ছে সংবাদে। সোমবার আগরতলার সচিবালয়ের সম্মেলন কক্ষে রাজ্য সৈনিক বোর্ডের 29তম সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সভাপতিত্ব করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্তে, রাজ্যের মুখ্য সচিব ও রাজ্য পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। সভায় রাজ্য সৈনিক বোর্ডের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সাথে সোমবার ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী রতনলাল নাথ সহ অন্যান্য আধিকারিকরা। এদিন বৈঠক শেষে মন্ত্রী রতনলাল নাথ বলেন, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান ঘোষণা করেছেন সারা দেশে বিকশিত কৃষি সংকল্প অভিযান শুরু করা হবে। এই অভিযান 29শে মে থেকে শুরু হয়ে চলবে 12ই জুন পর্যন্ত। বিকশিত কৃষি সংকল্প অভিযান বিষয় নিয়ে কেন্দ্রীয় কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে সোমবার ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী রতনলাল নাথ সহ অন্যান্য আধিকারিকরা। এদিন বৈঠক শেষে মন্ত্রী রতনলাল নাথ বলেন, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান ঘোষণা করেছেন সারা দেশে বিকশিত কৃষি সংকল্প অভিযান শুরু করা হবে, যার লক্ষ্য কৃষকদের উন্নত কৃষি প্রযুক্তি ও বীজ সংক্রান্ত জ্ঞান প্রদান করা। এই অভিযান 29শে মে থেকে শুরু হয়ে চলবে 12ই জুন পর্যন্ত। এদিন তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিকশিত ভারত গঠনের জন্য একটি ব্যাপক ও রূপান্তরমূলক অভিযান চালানো হচ্ছে, যার অঙ্গ হিসেবে বিকশিত কৃষি, উন্নত চাষাবাদ ও সমৃদ্ধ কৃষকের লক্ষ্যে কাজ করা হচ্ছে। কৃষকদের বিজ্ঞানভিত্তিক কৃষি চর্চার ব্যবহারিক জ্ঞান প্রদান করবে। জেলা স্তরে প্রতিটি দল প্রতিদিন 3টি করে সভা করবে। এক কথায় কৃষিতে আধুনিকীকরণ, গবেষণা ও কৃষকদের সক্ষমতা বৃদ্ধির উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী সারা দেশের বিভিন্ন রাজ্যের কৃষি মন্ত্রীদের সাথে উনি একটা ভার্চুয়াল মিটিং করেছেন। উদ্দেশ্য বিকশিত কৃষি সংকল্প অভিযান। এটা হলো 12 থেকে 29 মে থেকে 12 জুন পর্যন্ত এই পুরো ক্যাম্পেইন করা হবে। যাতে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো কৃষি উৎপাদন এবং কৃষিজ সম্পদ বৃদ্ধির জন্য আরো বেশি যেন উৎপাদন হয়, এবং আরেকটা আছে কৃষকদের আয় বাড়ানো কিভাবে হবে, খাদ্যশস্যের যাতে ভান্ডার আরো বৃদ্ধি হয় এবং মানুষের আহার নিশ্চিত করা। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। বামুটিয়ায় কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে কৃষি উন্নয়ন গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রে সোমবার দ্বার উদ্ঘাটন করা হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী রতনলাল নাথ সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে মন্ত্রী রতনলাল নাথ উপস্থিত জনতার সামনে রাজ্য সরকারের পরিকল্পনা তুলে ধরেন। রাজ্যের কোন কোন জেলা কৃষিতে স্বয়ংভর, কোন কোন জেলাই বা পিছিয়ে আছে, সেই দিকগুলো তুলে ধরে কৃষকদের সম্মানের আসনে বসান তিনি। এদিন তিনি জানান যে কৃষকরা তাদের জমিতে কি চায় সেদিকে লক্ষ্য রেখে কৃষি বিজ্ঞানীরা সারা রাজ্যে তাদের গবেষণার কাজ করবেন, যাতে কৃষকরা উপকৃত হয় এবং রাজ্য কৃষিতে স্বয়ংভরতা অর্জনের জন্য এগিয়ে যাওয়া যায়। রাজ্য সরকার সে লক্ষ্যে কাজ করে চলেছে। আমরা সারা রাজ্যে আমাদের 24টা গাড়ি সব জায়গায় প্রত্যেক দিনের সাথে কৃষি বিজ্ঞান দেখায়। বিজ্ঞানীরা গবেষণা করে কৃষকদের কি চাহিদা তার উপরে গবেষণা করে। আমাদের সরকার সেভাবে চিন্তা করছে। এখন সমান সমান প্রায় হয় এবং দলায় দক্ষিণ ত্রিপুরা সিরাজগঞ্জ গোমতী খাদ্য স্বয়ংভর, পশ্চিম ত্রিপুরা খাদ্য স্বয়ংভর না, দলাই গর্জেস চলছে এবং খোয়াইলা গর্জেস চলছে, ঊনকোটি এবং উত্তর ত্রিপুরার প্রচেষ্টা পিছনে আছে। 44-42 লক্ষ লোক ত্রিপুরা আছে। কৃষক কজন? 3 লক্ষ 4 লক্ষ 111 কৃষক। 42 খাদ্য যোগান ওই যে কৃষক বসে আছে। ওনার স্থান আমার উপরে থাকে, কারণ কোনো প্রধানমন্ত্রী কৃষকদের সম্মান দেয়নি, তাদের আয়ের চিন্তা করে
করছে। এখন সময় বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম, নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে। রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিং এর বিশেষ অনুমোদন। এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনডোর স্পোর্টস জোন, ওয়াইফাই সুবিধা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি। তাই নার্সিং পড়তে এখন আর বহির্রাজ্যে নয়, নিজের রাজ্যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন। আজই যোগাযোগ করুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, আগরতলা, আমতলী বাইপাস। ফোন নম্বর 7085155609, 7005127202, 0381231506, 8257808056 অথবা ভিজিট করুন www.neins.ind.in, a unit of Devlook Hospital. বিরতির পর স্বাগত সংবাদে। রবিবার চানমারি এলাকায় দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়। তারা সম্পর্কে ভাই বোন। এই ঘটনার পর সোমবার সকালে বরজলা এলাকার মণ্ডল সভাপতি রাজীব সাহা ও প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলীপ দাসের নেতৃত্বে এক প্রতিনিধি দল ওই এলাকায় যায়। প্রতিনিধি দলটি ওই এলাকায় গিয়ে মৃত দুই শিশুর পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলেন ও ঘটনার ব্যাপারে খবরাখবর নেন। পাশাপাশি যারা দোষী তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি ব্যবস্থার জন্য আবেদন জানায় সরকারের কাছে। এদিন প্রাক্তন বিধায়ক এই এলাকার জনগণের সাথে কথা বলেন। স্থানীয়রা অনেক অভিযোগ ওনার কাছে তুলে ধরেন। এই এলাকায় যে কাজ হচ্ছে অসম্পূর্ণ অবস্থায় পড়ে আছে, বিদ্যুৎ থেকে শুরু করে সবকিছু অব্যবস্থা, যার জন্য এখানে দুটো শিশুর মর্মান্তিক মৃত্যু হয়। কনস্ট্রাকশন করে যারা সাইট ইঞ্জিনিয়ার থাকে, যিনি টাকা ইনভেস্ট করেন সবসময় তিনি কিন্তু সেটা দেখেন না। কিন্তু আমরা এখানে যখন এসে সাইট ইঞ্জিনিয়ার বা অন্যান্য যারা আছে তাদের ব্যাপারে যখন খোঁজ করলাম, শুনলাম তারা সবাই পালিয়ে গেছে। কারণ এখানে পেইড এই লোকগুলো থাকে, ওনারও দায়িত্ব আছে, কিন্তু যারা ইঞ্জিনিয়ার আছে তারার কি দায়িত্ব নয়? এবং আমার ডিপার্টমেন্টের যারা লোক আছে, আজকে যে হুক লাইন টানা হয়েছে কার পারমিশনে? হুক লাইনের জন্য পেনাল্টি হয়। এত বড় কনস্ট্রাকশন চলছে, 3 বছর 4 বছর ধরে চলতে পারে। তো এগুলো তেমনি আমাদের এএমসির যিনি আছেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আমি ফোন করার চেষ্টা করেছিলাম, ওনাকে পাইনি। এএমসির এটা দেখা দরকার এবং এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না হয়, সার্বিকভাবে প্রশাসনিকভাবে এমন স্ট্রিনজেন্ট অ্যাকশন এবং ইমপ্লিমেন্টেশন হওয়া উচিত। কারণ কন্ট্রাক্টররা সবসময় কন্ট্রাক্ট ওরা দিয়ে থাকে। আমরা রাস্তা যখন কাটা হয় তখন কন্ট্রাক্টেই থাকে যে রাস্তা কাটার পরে পাইপ বসানোর পরে রাস্তাটা মেরামত করে দেবে। গর্ত মেরামত করতে গেলে জলের পাইপ বসাতে গেলে, কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রে সেই জিনিসটা তারা করে না, এমনি কোনো রকম মাটি চাপা দিয়ে চলে যায়। সেখানে আমাদের সুপারভাইজিং অথরিটি আছে, তাদেরও ল্যাবস আছে। সুতরাং আমাদের যারা ডিপার্টমেন্টের যারা লোক আছে তাদেরকেও এটা দেখতে হবে। কারণ জনগণের দায়িত্ব সরকারের উপরে, এবং যে কাজগুলো পাবলিক ইচ্ছা করলে করতে পারে না, হাত দিতে পারে না, সেখানে তো আমাদের ডিপার্টমেন্টের যে ডিপার্টমেন্টের আছে।
দেশের সুপ্রিম কোর্টের নয়া পর্যবেক্ষণ, ভারত কোনো ধর্মশালা নয় যে বিশ্বের শরণার্থীরা এখানে আশ্রয় পেতে চলে আসবেন। আমাদের নিজেদের জনসংখ্যায় 140 কোটি। সোমবার শ্রীলঙ্কার তামিল উদ্বাস্তু সংক্রান্ত এক মামলা খারিজ করে এমনই মন্তব্য করল সুপ্রিম কোর্ট। অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে শ্রীলঙ্কার এক তামিল নাগরিককে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা দায়ের করে। সেই মামলায় ওই ব্যক্তির 7 বছরের কারাদণ্ড ও সাজা শেষ হবার পর ভারত ছাড়ার নির্দেশ দিয়েছিল মাদ্রাজ হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন শ্রীলঙ্কার ওই ব্যক্তি। আদালতে তার আইনজীবী জানান, শ্রীলঙ্কার ওই নাগরিক ভিসা নিয়েই ভারতে এসেছিলেন। নিজ ভূমে ফেরত পাঠানো হলে ওনার প্রাণ সংশয় রয়েছে। তাছাড়া কোনো রকম ডিপোর্টেশন প্রক্রিয়া ছাড়াই 3 বছর ধরে হেফাজতে রাখা হয়েছে। ওই ব্যক্তির স্ত্রী, সন্তান যেহেতু ভারতের বাসিন্দা, তাই তাকে ভারতে থাকতে দেওয়ার অনুরোধ জানানো হয় আদালতের কাছে। কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাস হানার ভিত্তিতে গত 6 মে গভীর রাতে পাকিস্তানে প্রত্যাঘাত চালায় নয়াদিল্লি। উড়িয়ে দেওয়া হয় একের পর এক জঙ্গি ঘাঁটি। পাক অধিকৃত কাশ্মীর সহ সিন্ধু ও পাঞ্জাব প্রদেশের সন্ত্রাস ছাউনিগুলোকে গুড়িয়ে দেয় সেনা। ভারতের আত্মনির্ভর তত্ত্ব সাফল্য এনেছে অপারেশন সিন্দুরে, এমনটাই অভিমত বিশেষজ্ঞদের। সেনা শক্তি বটেই, ভারতের আত্মনির্ভর তত্ত্ব সাফল্য এনেছে অপারেশন সিন্দুরে, এমনটাই অভিমত দেশের বিশেষজ্ঞ মহলের। গত 6 মে গভীর রাতে পাকিস্তানে প্রত্যাঘাত চালায় নয়াদিল্লি। এই ঘটনার পরদিন জঙ্গিদের হয়ে প্রতিশোধ নিতে চলে আসে পাকিস্তান। ভারতের সীমান্তবর্তী এলাকা, বিশেষ করে গুজরাটের কচ্ছ, পাকিস্তানের ফিরোজপুর, কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় হামলা চালায় পাক সেনা। ড্রোন উড়িয়ে ভারতের জনসাধারণ ও সেনাকে শেষ করে দিতে চেয়েছিল তারা। হামলা চালিয়েছিল 300 থেকে 400 ড্রোন নিয়ে। এত বড় হামলা চালিয়েও একটা চুল বাঁকাতে পারেনি ভারতের। উল্টো দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কাছে মার খেয়ে পাকিস্তানি ড্রোন। এ ব্যাপারে বিশেষজ্ঞরা বলেছেন, মূলত দেশের মেক ইন ইন্ডিয়া প্রকল্পের হাত ধরেই নতুন করে গতি পেয়েছে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা। 2014 সালে ক্ষমতায় আসার পর ভারতকে আত্মনির্ভর করার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিশ্রুতি দেন দেশের প্রতিরক্ষাকেও আত্মনির্ভর করে তোলার। এরপর কেটে গেছে একটি দশক। একটি পরিসংখ্যান অনুযায়ী 2023-24 অর্থবর্ষে ভারতের প্রতিরক্ষা উৎপাদনের পরিমাণ ছিল 1.27 লক্ষ কোটি টাকা। 2014 অর্থবর্ষে এই উৎপাদনের পরিমাণ ছিল মাত্র 46,000 কোটি টাকা। অর্থাৎ মাত্র 9 বছরেই দেশীয় প্রযুক্তিতে প্রতিরক্ষা উৎপাদন বেড়েছিল মোট 174%। তবে শুধু উৎপাদনই নয়, প্রতিরক্ষা বাজেটেও দেখা গেছে বিরাট মাপের বৃদ্ধি। হিসেব বলছে 2013 অর্থবর্ষে প্রতিরক্ষা খাতের জন্য মোট 2.53 লক্ষ কোটি টাকা অর্থ বরাদ্দ করেছিল কেন্দ্র সরকার, যা 2025 সালে পৌঁছে গিয়েছিল প্রায় 7 লক্ষ কোটি টাকার গণ্ডিতে। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। কর্নেল সুফিয়া কুরেশিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের মামলায় ফের সুপ্রিম কোর্টের রোষের মুখে পড়লেন মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ। তার বিরুদ্ধে এবার তদন্তের নির্দেশ দিল শীর্ষ আদালত। কর্নেল সুফিয়া কুরেশিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের মামলায় সুপ্রিম কোর্টের রোষের মুখে পড়তে হলো মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহকে। সোমবার সুপ্রিম কোর্টে মামলার শুনানি চলাকালীন বিচারপতি সূর্যকান্ত এবং এন কোটেশ্বর সিং এর ডিভিশন বেঞ্চ বলে, আপনার ক্ষমা চাওয়া দরকার নেই। আপনি একজন জনপ্রতিনিধি, অভিজ্ঞ রাজনীতিবিদ। আপনার মুখ থেকে এই ধরনের মন্তব্য অত্যন্ত নিন্দনীয়। বিজয়ের বিরুদ্ধে ইন্দোরের থানায় যে এফআইআর দায়ের করা হয়েছে তার তদন্তের জন্য 3 সদস্যের একটি সিট গঠন করারও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সিটে ওই 3 সদস্যের মধ্যে একজন মহিলা আইপিএস আধিকারিককে অবশ্যই রাখতে হবে। এরপরই বিচারপতি সূর্যকান্ত ভর্ৎসনার সুরে বলেন, আপনার এই মন্তব্যকাণ্ড জ্ঞানহীনতার পরিচয় দেয়। আপনার আর ক্ষমা চাওয়ার দরকার নেই। আমি জানি আইন অনুযায়ী কিভাবে এর মোকাবেলা করতে হয়। বিজয়ের এই মন্তব্যকে সুপ্রিম কোর্ট অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে অভিহিত করে জানিয়েছে, একজন মন্ত্রীর কাছ থেকে এই ধরনের মন্তব্য আশা করা যায় না। এদিন বিজয়ের ক্ষমা প্রার্থনা মঞ্জুর করে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের কড়া মন্তব্য, আপনি কুমিরের কান্না বন্ধ করুন। কর্নেল কুরেশিকে নিয়ে আপনার মন্তব্য লজ্জাজনক। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শরীরে মারণ রোগ ক্যান্সার ছড়িয়ে পড়েছে। বাইডেনের প্রোস্টেট ক্যান্সার থাকলেও সেটা ছড়িয়ে পড়েছে শরীরের সমস্ত হাড়ে। মার্কিন ক্যান্সার সোসাইটির মাপকাঠি অনুযায়ী যথেষ্ট দেরি হয়ে গেছে প্রাক্তন প্রেসিডেন্টের চিকিৎসায়। প্রসঙ্গত উল্লেখ্য, 2023 সালে ত্বকের ক্যান্সার হয়েছিল বাইডেনের, তবে সেইবার অস্ত্রোপচার করে তা সারিয়ে তোলা হয়। রবিবার বাইডেনের দপ্তরের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়, মূত্রত্যাগে কিছু সমস্যা দেখা দিয়েছিল তারপরে একটি প্রোস্টেট
নোডিউল পাওয়া যায় বাইডেনের দেহে। আপাতত বাইডেনের দেহে ক্যান্সার খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। এদিকে বাইডেনের ক্যান্সার আক্রান্ত হওয়ার খবরে দুঃখ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দ্রুত আরোগ্য কামনা করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, মেলানিয়া ও আমি এই খবরে অত্যন্ত দুঃখিত। আগরতলার চানমারি এলাকায় দুটি শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনার পর সোমবার সেখানে ছুটে যান সিপিআইএম পলিট ব্যুরো সদস্য তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। মৃত দুই শিশুর পরিবারের যাতে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয় সেই ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আগরতলা চানমারি এলাকায় কৃষ্ণ দেবনাথের 11 বছরের ছেলে প্রসেনজিৎ দেবনাথ এবং 9 বছরের কন্যা প্রিয়াঙ্কা দেবনাথের মর্মান্তিক মৃত্যু ঘটে। রবিবার বাড়ির পাশে নির্মাণ কাজে ব্যবহৃত ছোট গর্ত থেকে তাদের মৃতদেহ ভেসে ওঠে। যদিও সোমবার পরিবারের সদস্যদের সাথে কথা বলতে গেছেন তিনি, কিন্তু গিয়ে দেখা গেছে তাদের মা বাবা জিরানিয়া নিজেদের বাসভবনে চলে গেছেন। পাশাপাশি এদিন তিনি মৃত দুই শিশুর পরিবার যাতে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয় সেই ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। এখানে আসলাম এই বাচ্চাদের মা বাবা বা অন্য কেউ আছে কিনা একটু কথা বলতে, তাদেরকে একটু সমবেদনা জ্ঞাপন করতে এবং তাদেরকে এই সরকার অথবা যারা ডেভেলপার তাদের তরফ থেকে কোনো সহযোগিতা করতে পারি কিনা এগুলি আলোচনার জন্য। যাই হোক, আমরা এখানে এসেছি, দেখে গেলাম সরেজমিনে। আমরা প্রশাসনকে বলবো যাতে উপযুক্ত তদন্ত করে এবং তার সাথে এই পরিবারটাকে যাতে, নিশ্চয়ই গরিব পরিবার, এই জন্য তারা এখানে এসছে, হয়তো বা নির্মাণের সাথে যুক্ত আছেন, সেটা সরকারের নিয়ম আছে ডিজাস্টার এই ফান্ড থেকে সহযোগিতা করার জন্য, এবং ডেভেলপারের তরফ থেকেও যাতে সহযোগিতা করে, এটা আমরা খোঁজখবর করে আমাদের পার্টির তরফ থেকে আমি ব্যক্তিগতভাবে নিজে এই চেষ্টা আমরা করব। 19 মে বাংলা ভাষা শহীদ দিবস। 1961 সালে এই দিনে আসামের শিলচর শহরে বাংলা ভাষাকে সরকারি ভাষার স্বীকৃতি দেওয়ার দাবিতে আন্দোলনরত 11 জন মৃত্যুবরণ করেন। এই দিনটির স্মরণে আমরা বাঙালির তরফে সোমবার আগরতলায় তাদের দলীয় কার্যালয়ের সামনে ভাষা শহীদদের স্মরণ করেন দলের নেতাকর্মীরা। আগরতলায় আমরা বাঙালি দলের দলীয় অফিসের সামনে সোমবার ভাষা শহীদদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমরা বাঙালি দলের সচিব গৌরাঙ্গ রুদ্রপাল বলেন, আজ 19 মে 1961 সালে এই দিনে আসাম রাজ্যের শিলচরে 11 জন বাঙালি মাতৃভাষা তথা বাংলা ভাষা রক্ষার জন্য প্রাণ উৎসর্গ করেছিলেন। প্রতিবেশী দেশ বাংলাদেশে ভাষা আন্দোলনের 9 বছর পরে বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য এমন আরও একটি আন্দোলন হয়েছিল এবং সে আন্দোলনে একজন নারী সহ 11 জন বাঙালি বুকের রক্ত দিয়ে প্রাণ উৎসর্গ করেছিলেন আসামের বরাক উপত্যকায়। তিনি আরো বলেন, 1961 সালে ভারতের আসাম প্রাদেশিক সরকার বরাক উপত্যকা বরাক ভ্যালির কাছাড় জেলার বাঙালি অধ্যুষিত শিলচর, করিমগঞ্জ ও হাইলাকান্দির বাংলা ভাষাভাষীদের প্রাণের ভাষা বাংলাকে বাদ দিয়ে শুধু অহমিয়া ভাষাকে রাজ্যের একমাত্র সরকারি ভাষা ঘোষণা দিলে বিক্ষোভে ফেটে পড়ে বাঙালিরা এবং পরে তা আন্দোলনের রূপ নেয়। 1962 সালের 19 মে সকাল সন্ধ্যা ধর্মঘটের সময় শিলচর রেলওয়ে স্টেশনে রেলপথ অবরোধের সময় নিরাপত্তা রক্ষীরা বাংলা ভাষা আন্দোলনকারীদের প্রতি নির্বিচারে গুলি বর্ষণ করে এবং 11 জন ভাষা সৈনিক ঘটনাস্থলেই শহীদ হন এবং আহত হন অর্ধশতাধিক। তাই আমরা বাঙালি দলের সদস্যরা এদিন সেই ভাষা শহীদদের স্মরণ করে দলের রাজ্য কার্যালয়ের সামনে শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করি। 1961 সালের 19 মে এমন একটি দিনে কাছাড় জেলার শিলচর রেল স্টেশনে বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য 11 শহীদ বাঙালি তরুণ তরুণী প্রাণ বিসর্জন করেছিলেন। কমলা ভট্টাচার্য থেকে শুরু করে এই যে 11 জন, যার মধ্যে 2 জন সত্যেন্দ্র দেব এবং হিতেশ বিশ্বাস ত্রিপুরা, মানে খুব সম্ভবত ইতিহাসে ভাষা আন্দোলনের আমরা যতটা জানি কমলা ভট্টাচার্য হচ্ছে প্রথম মহিলা জ্যোতিষী যিনি বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য আন্দোলন করেছেন।
করেছেন। এই আন্দোলন হয়েছিল পূর্ব বাংলায় 1952 সালে, তাও উর্দু সাম্রাজ্যবাদীদের চক্রান্ত সেখানকার মাতৃভাষা বাংলাকে অবদমন করে জোর করে উর্দু চাপানোর চেষ্টা করা হয়েছিল, যার বিনিময়ে 5 জন দণ্ডিত হয়েছিল, সালাম বরকত জব্বার, আমরা সেটাও জানি। এই আন্দোলনের চূড়ান্ত পরিণাম হচ্ছে কি না, স্বাধীন বাংলাদেশের উত্থান হয়েছে। আজকে বাংলা ভাষা আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠা লাভ করেছে এই আন্দোলনের, এটা একটা প্রাপ্তি। একইভাবে আমাদের মানে দেশে এই অসমের বুকেও সেদিন চক্রান্ত হয়েছিল জোর করে অসমীয়া ভাষা চালিয়ে দেওয়ার জন্য। তখন অসমের মুখ্যমন্ত্রী ছিলেন বিমলা প্রসাদ চালিদা। চক্রান্তটা শুরু হয়েছিল আরো অনেক আগের থেকে। যাই হোক, সেদিন তার প্রতিবাদে বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্যে এই হাজার হাজার মানুষ আন্দোলনে ঝাঁপ দিয়েছিল। এর মধ্যে বিনা প্ররোচনায় সেদিন পুলিশে গুলি করে 11 জনকে দণ্ডিত বানায়। পরবর্তীকালে আরো 2-3 জন মারা পড়ে, 72 সালে মারা পড়ে এবং 86 সালে মারা পড়ে, আরো 3 জন মারা যায়। ব্যুরো রিপোর্ট, AKB টিভি। আবারও সময় বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। বলবেন আপনারা, শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখুন AKB টিভির পর্দায়। ফিরে এলাম বিরতির পর। অন্য ওয়ার্ডের লোককে অঙ্গনওয়াড়ি হেল্পার হিসেবে নিযুক্তি দেওয়ায় স্থানীয়রা তালা ঝুলিয়ে রেখে দিয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। এ ব্যাপারে গ্রাম পঞ্চায়েত প্রধান সহ স্থানীয় অফিসে জানানো হলেও এখনো ঘটনার সুরাহা হয়নি। সোমবার এই চিত্র সামনে আসলো বিশ্রামগঞ্জের খাস চৌমুহরি ঘোষপাড়া 5 নম্বর ওয়ার্ড থেকে। অঙ্গনওয়াড়ি সেন্টারে সরকারি দুর্নীতির অভিযোগে তালা ঝুলিয়ে দিল জায়গার মালিক। জানা গেছে এপ্রিল মাসে 3 তারিখ থেকে সম্পূর্ণ বন্ধ হয়ে রয়েছে অঙ্গনওয়াড়ি সেন্টার। মার্চ মাস থেকে বন্ধ মিড ডে মিল। ঘটনা বিশ্রামগঞ্জের খাস চৌমুহনী ঘোষপাড়া 5 নম্বর ওয়ার্ডে। স্থানীয়রা জানায় উক্ত অঙ্গনওয়াড়ি সেন্টারে হেল্পার নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ রয়েছে। অঙ্গনওয়াড়ি সেন্টারে মিড ডে মিল সহ এলাকার গর্ভবতী মহিলাদের যে সমস্ত খাদ্য সামগ্রী দেওয়ার কথা তাও সঠিকভাবে প্রদান করা হচ্ছে না। অঙ্গনওয়াড়ি সেন্টারের দিদিমণি রেহানা বেগম ও হেল্পারকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দিয়েছে এলাকাবাসী যে অঙ্গনওয়াড়ি সেন্টারে প্রবেশ না করে। অঙ্গনওয়াড়ি সেন্টারটি যাদের জায়গায় রয়েছে সেই পরিবারের লোকেদের চাকুরিতে না নিয়ে অন্য লোকেদের হেল্পারের চাকুরিতে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা। অঙ্গনওয়াড়ি সেন্টারে দিদিমণি জানিয়েছে এই সমস্ত বিষয়গুলো নিয়ে দপ্তরে আধিকারিকদের একাধিকবার জানানো সত্ত্বেও ওনারা এই বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। যদিও তিনি সোমবার জানিয়েছেন অফিস থেকে বিগত 3 মাসে সবকিছু একসাথে প্রদান করার জন্য বলা হয়েছে। স্কুলের আজকে 1 বছর যাবৎ হেল্পার রিটায়ার্ডে গেছে গা। আচ্ছা, এইভাবে স্কুল চলতে আছে। এখন হেল্পার নিয়োগ হয়েছে। নিয়োগ হওয়ার পরে মানে যে ওয়ার্ডের মধ্যে আমরা কাজ করতে আছি স্কুলটা, এই ওয়ার্ডের থেকে হেল্পার নিয়োগ না কইরা অন্য ওয়ার্ড থেকে হেল্পার নিয়োগ করছে। করণে এখন জায়গার মালিক এবং ওয়ার্ডের জনগণ মানে বিক্ষুব্ধ হইয়া মানে স্কুলে এখন তালা ঝুলাইছে। এখন তারা এপ্রিল মাসের 3 তারিখ তালা দিছে, আজকে মে মাসের 19 তারিখ চলে। মানে স্কুলের সব কাজ বন্ধ। আমরা স্কুলে ঢুকতেই মানে স্কুলের সামনেও যাইতো নিষেধ করছে অঙ্গনওয়াড়ি কর্মী হেল্পার। কয়েকবার জানাইছি, পঞ্চায়েত জানাইলে তারা কইতে আছে অফিস জানাও, ICDS অফিস জানাও, অফিসের জানাইলে কইতে আছে পঞ্চায়েত জানাও, প্রধানরে জানাও। টোটালি হেলদুল করতেছে। আমি লিখিতভাবে মানে লিখিত দিছি অফিসে, পঞ্চায়েতে লিখিত দেওয়া হয়েছে। লিখিত দেওয়ার পরও কোনো ইয়া নাই, সুরহ নাই। আজকে প্রায় ব্যুরো রিপোর্ট, AKB টিভি। রাস্তার বেহাল দশা, এর জেরে সোমবার উদয়পুর পুর পরিষদের এলাকায়
বদর মোকামের রাস্তা অবরোধ করে ক্ষুব্ধ জনতা প্রতিবাদ জানায়। উদয়পুর পৌর পরিষদের 7 ও 8 নম্বর ওয়ার্ডের বদর মোকামের রাস্তা সংস্কার ও জল যাওয়ার জন্য ড্রেন নেই দীর্ঘ 1 বছরেরও বেশি সময় ধরে। এর ফলে সামান্য বৃষ্টি হলেই রাস্তায় হাঁটু সমান জল জমে যায়। এ নিয়ে বহুবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরেও নেওয়া হয়েছে রাস্তা ও ড্রেন নির্মাণের বিষয়টি। যতবার রাস্তা ও ড্রেন নির্মাণের জন্য বলা হচ্ছে ততবারই বলা হচ্ছে ইতিমধ্যেই কাজ শুরু হবে, অথচ গত 1 বছর ধরে রাস্তা সংস্কার ও রাস্তার জল যাওয়ার জন্য ড্রেন নির্মাণের কাজ আর শুরু হচ্ছে না। তাই সোমবার সকালে এলাকাবাসী বদর মোকামের রাস্তায় বাঁশ ফেলে রাস্তা অবরোধ করে রাখে। 7 এবং 8 নম্বর ওয়ার্ডের রাস্তা। কত নম্বর ওয়ার্ড? 7 এবং 8 নম্বর পৌর পরিষদের। আমরা কেন রাস্তা অবরোধ করছেন কেন? রাস্তা অবরোধ করছি এই ট্রেনটা আর 1 বছর যাবৎ বন্ধ। এটা মাটি বইটা বন্ধ হয়ে গেছে, জানানোর পরও এটা কোনো কাজ হইতে আসে না। কারা জানাইছেন? মেম্বার জানাচ্ছি, কিন্তু এই হচ্ছে টেন্ডার হচ্ছে দিয়ে কাজ করবো এরকম করে বাড়াইতে আসে। কিন্তু বৃষ্টি হইলে এটা দিয়ে মানুষ চলাফেরা করতে পারে না, এতটুকু জল হইয়া যায় না। মানুষ বার হইলেই গাড়ি জলে ঠিকঠাক ইয়ে হয়ে যায় না। এই যে মানুষ শিববাড়িতে যায়, এই নোংরা জল পাড়ায় বাড়াইয়া তারপরে শিববাড়িতে যায়, তো এটি আমরা তো চোখে লাগে। আমরা মূল উদ্দেশ্য কি আজকের? উদ্দেশ্য হচ্ছে এই রাস্তাটা যাতে ইমিডিয়েটলি ঠিক হয়, এই শুধু ইটার লেগে। এটা কি করছেন? রাস্তাটা বন্ধ রাখছেন কি লেগে? যাতে আমরা মেম্বার টেম্বার আইয়া যাতে এটা কোনো একটা প্রতিটা আমরা একটা কমিটমেন্ট। অবৈধভাবে বোলেরো গাড়িতে করে বার্মিজ গরু পাচারের সময় কুমারঘাট এলাকায় আটক করা হয় গাড়ি সহ 4টি গরু। প্রায় প্রতিদিন গভীর রাতে বিভিন্ন অসাধু ব্যবসায়ীরা এই ধরনের কালোবাজারি ব্যবসা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ। রবিবার রাতে কুমারঘাট দেও ব্রিজের উপর দিয়ে অবৈধভাবে একটি বোলেরো গাড়িতে পাচারের সময় গাড়িটি আটকা পড়ে। কুমারঘাটের দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের সদস্যদের হাতে আটক হয় গাড়িটি। তারপর ক্লাব কর্মকর্তারা কুমারঘাট থানার পুলিশের হাতে তুলে দেন গরু সহ গাড়িটি। এ ব্যাপারে কুমারঘাট থানার পুলিশ একটি মামলা হাতে নিয়ে তদন্তে নেমেছে। চিত্তরঞ্জন ক্লাবের সদস্য তারা শুভ্রাংশু ব্রত দেব, বাবার নাম হল শুভ্রাংশু শঙ্কর দেব, টিআরটিসি স্ট্যান্ড কুমারঘাটে তার বাড়ি। এরা 3 জন মিলে একটা গাড়ি, বোলেরো গাড়ি এবং 4টা বার্মিজ গরু সাদা রঙের থানাতে না আপনার কাছে হ্যান্ডওভার করি। এরপরে হ্যান্ডওভার করিয়া এরপরে আমরা এখানে ICPS এটা একটা সমস্ত কমপ্লেন লইয়া কেস রেজিস্টার করছে। যেটা কেস নাম্বার হলো আমরা 7 নম্বর কেস কুমারঘাটে। গাড়িটি কোথা থেকে আটক করা হয়েছে? না, কোনো ড্রাইভারকেও তারা হ্যান্ডওভার করি নাই। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন AKB টিভির পর্দায়। নমস্কার।